আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের ৭ বছর পূর্ণ হলো, তাই এই স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করে তোলার জন্য বাসায় ছোট করে একটা আয়োজন করি, আর সেই সব কিছুই থাকছে আজকের ভ্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে ছিল 23শে আগস্ট, তো আমাদের বিবাহ বার্ষিকীর দিন। তো আজ থেকে 7 বছর আগে এই দিনে আমাদের বিয়ে হয়েছিল। দেখতে দেখতে বিবাহিত জীবনে 7টি বছর পার করে ফেললাম। মাঝে মাঝে তো আমার বিশ্বাসই হয় না, মনে হয় এই তো সেই দিনের কথা। তো এর মাঝে এতগুলো দিন, এতগুলো মাস, তারপর এতগুলো বছরও পার হয়ে গিয়েছে। এর মাঝে আল্লাহ আমাদের ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তানও দান করেছেন, আলহামদুলিল্লাহ। সুখ দুঃখ সবকিছু মিলিয়ে জীবনটা অনেক সুন্দর কেটেছে, আলহামদুলিল্লাহ। বাকিটা জীবনও যেন এইভাবে পার করতে পারি। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। তো এই দিনটাকে সেইভাবে আমরা কখনো উদযাপন করিনি। তো মাঝে মাঝে দেখা গিয়েছে যে রেস্টুরেন্টে যে খেয়েছি বা একটু বাইরে ঘোরাঘুরি করেছি, কিন্তু এইবারের বিবাহ বার্ষিকীর ডেটটা আমার একদমই ভুলে গিয়েছিলাম। কয়েকদিন আগেও মনে ছিল, কিন্তু আজকে সকালবেলা দেখা গিয়েছে মেয়ের বাবা বলছিল যে আজকে কিন্তু 23শে আগস্ট। তখনই আমার মনে পড়ে, আমি ভাবছিলাম হয়তোবা 23শে আগস্ট হতে এখনও 2-1 দিন বাকি আছে। সংসারে চাপে পড়ে আসলে সবটাই ভুলতে বসেছি। যাই হোক, একটু খারাপ লাগছিল কারণ ডেটটা মনে রাখতে পারিনি। তাই আগে কখনো এমন হয়নি, দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠান না করলেও দিনটা ঠিকই মনে থাকতো। তো আজকে যেহেতু বিবাহ বার্ষিকীর দিন, তাই ভাবলাম একটু ভালো মন্দ কিছু রান্না করি। পরে আবার ভাবলাম যে খুব বেশি কিছু রান্না করা যাবে না, রান্না করলে দেখা যাচ্ছে সারাদিনই চুলার পাশেই থাকা লাগবে। তার মধ্যে বাসায় আরও একটা ঝামেলায় পড়ে গিয়েছি, কারণ বেসিনের গোড়া থেকে সারাদিনই পানি পড়ছে। পানির জন্য ডাইনিং রুমটা একদম পুরো পানিতে ভেসে যাচ্ছিল। তাই আবার মিস্ত্রিকে বলা হয়েছে, তো মিস্ত্রি আসতে আসতে বেশ অনেকটা সময়ই লাগিয়ে দিয়েছে। তো এর মধ্যে অপেক্ষা করতে করতে পরে এসে রান্না বসিয়ে দিলাম। তো এইদিকে গুছানোর কাজগুলো আমার খুব বেশি একটাও ছিল না, কারণ শুক্রবারে আমি সব কাজগুলো বেশিরভাগ গুছিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজ, রসুন, আদা সবকিছুই আমি কেটে কুটে রেডি করে রেখেছি। তো এখন মাংসটাও কেটে কুটে ধুয়ে তারপরে রান্না বসিয়ে দিব। তো চুলাটা বেশ কিছুদিন হচ্ছিল যে পরিষ্কার করা হচ্ছিল না, বেশ অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল। তাই আমি শুক্রবার রাতে চুলাটা ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। তো দুপুরবেলা করতে চেয়েছিলাম, কিন্তু একদমই সময় পাইনি। চুলাটা একটু ময়লা হয়ে থাকার কারণে রান্নাঘরটাও কেন জানি অপরিষ্কার লাগছিল। তো চুলাটা পরিষ্কার করে নেওয়ার পর রান্নাঘরটাও এখন অনেক ভালো লাগছে, একদম চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। তো রান্না করতেও ভালো লাগছিল। তো রান্নাঘরটা যদি একদম চকচকে ঝকঝকে থাকে তাহলে কিন্তু সারাদিন ধরে রান্না করলেও একদমই কষ্ট মনে হয় না। তো ব্যক্তিগতভাবে আমার কাছে এটাই মনে হয়, সারাদিন আমি রান্না করতে পারবো যদি রান্নাঘরটা সুন্দর গোছালো পরিপাটি হয়ে থাকে। তো এইদিকে তো আমি মাংসটার মশলাটা ভালো মতো কষিয়ে এখন মাংসটাও দিয়ে দিলাম। তো মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব, তার জন্য আমি প্রেসার কুকারে মাংসটা ভালো মতো কষিয়ে তারপরে পানি দিব। তো প্রেসার কুকারে মাংসটা রান্না করলেও কিন্তু আমি এইভাবেই ভালো মতো কষিয়ে নিই, তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগে। তাই আমি এখন একটু সময় নিয়ে ভালো মতো মাংসটা কষিয়ে নিব। মাংসটা কষাতে দিয়ে এখন আমি আলু কেটে নিব, কারণ মাংসের ভিতরে তো আলু ছাড়া একদমই চলে না। আমার বাসায় তো খেতে বসলে মাংসের আগে আলুই খুঁজবে, তাই এখানে আমি বেশি করে আলু ছুলে নিচ্ছি। তো আমি 2টা তরকারির জন্য একসাথে আলু ছুলে নিলাম। আলুগুলো এখন ভালো করে ধুয়ে তারপরে আমি কেটে নিব। তো মাংসের জন্য একটু বড় বড় পিস করে কাটবো, আর কচুরলতি রান্না করব, তার জন্য একটু লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিব। গরুর মাংসে কিন্তু আলুর পিসগুলো একটু বড় বড় না হলে তখন আবার খুঁজে পাওয়া যাবে না, আর মাংসগুলোর ভিতরে আলুটা একদম গলে যাবে। এইদিকে আমি কচুরলতির জন্য আলুগুলোও কেটে নিয়েছি। তো এদিকে যে মাংসটা রেখেছিলাম এখনও কিন্তু পানি দিইনি, এমনি অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে অল্প করে পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব, দিয়ে 2টা সিটি উঠিয়ে নিব। তো এইদিকে মাংসটা হতে থাকে, এইদিকে আমি কচুরলতিটা রান্না করিনি, তাই জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তো বাটা মশলার ভিতরে ছিল জিরা, সরিষা, রসুন, তারপর শুকনা মরিচ আর অল্প একটু পেঁয়াজ, সব কিছু আমি ভালো করে বেটে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি লবণ আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি অল্প পরিমাণে একটু পানিও দিয়েছি যাতে মশলাটা খুব ভালো মতো কষানো যায়। তো আজকের কচুরলতির ভিতরে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া ইউজ করব না, আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব, এতে করে কালারটাও সুন্দর আসবে আর খেতেও বেশি ভালো লাগবে। তারপর এখানে মশলাটা ভালো মতো কষানোর পর আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটা 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো কষিয়ে আমি এখানে আলুটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে এখন আলুটা সিদ্ধ হতে থাক, ঢাকনাটা দিয়ে রাখলাম। আর কচুরলতি তো আমার আগে থেকে কেটে আমি ভাপ দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম।
রেখেছিলাম। তো ফ্রিজ থেকে আমি আগে থেকে বের করে রেখেছি, তাই জন্য কিন্তু কচুরলতিটা একটু পরে দিব আলুটা সিদ্ধ হয়ে আসার পর। তো এইভাবে কিন্তু কচুরলতি যদি আগে থেকে কেটে ভালো করে ভাপ দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। তো আমি কিন্তু এটা এইভাবে রেখেছিলাম। তো দেখুন একদম কিন্তু ফ্রেশ আছে আর কালারটাও অনেক সুন্দর আছে। এখন থেকে ভাবছি বেশি করে কিনে নিয়ে এসে এইভাবে ফ্রোজেন করে রেখে দিব, কারণ এই তরকারিটা আমাদের বাসায় সবারই অনেক বেশি পছন্দের, কিন্তু কাটার ঝামেলার জন্য তেমন বেশি একটা কেনা হয় না। তো এখন সবটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো লতিটা চচ্চড়ি হবে এজন্য পানিটা অল্প পরিমাণেই দিয়েছি। তারপরে এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে এইভাবে রান্না করে নিব। এইদিকে পাশের চুলাতে গরুর মাংসটা রান্না করা চলছে। তো এইদিকে তো 2টা সিটি উঠাই নিয়ে এখন আবার আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে আবারও একটা সিটি দিয়ে নিব, তারপর শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আগে আমি 4টা করে সিটি দিয়ে তারপরে আলু দেওয়ার পর আরও একটা সিটি দিতাম, তার কারণে দেখা যেত মাংসটা একটু বেশি নরম হয়ে যেত। তো এবারের মাংস রান্নাটা একদমই পারফেক্ট ছিল, কারণ গরুর মাংসটা কিন্তু বেশি নরম হয়ে গেলেও ভালো লাগে না। এইদিকে কচুরলতি রান্নাটাও আমার প্রায় শেষের দিকে। তো ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল, তো আমি একটু ওপর থেকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। কচু যে কোনো তরকারিতে একটু ধনিয়া পাতা না দিলে আমার মনে হয় টেস্টটা একদমই ভালো আসে না। তো এইদিকে কিন্তু মাংসটাও একটু জাল করে নিচ্ছি, তো গরম মশলাটাও দিয়ে দিয়েছি। এইদিকে রান্না বান্নাও প্রায় শেষ। তো আমি এখন সালাদ কেটে রাখছি। তো দুপুরের রাতের জন্য 2টা বেলার জন্য আমি একসাথে সালাদ কেটে ফ্রিজে রেখে দিব। তো এইদিকে কচুরলতিটা আমার রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু খুব বেশি একটা ঝোল রাখিনি, একদম মাখা মাখা করে চচ্চড়ি মতোই করেছি। তো আজকের এই কচুরলতির চচ্চড়িটা এত বেশি মজা হবে আমাদের আসলে ধারণারই বাইরে ছিল, কারণ এর আগের দিনও যেদিন রান্না করেছি ওই দিনের টেস্টটাও আজকের মতো এতটা বেশি ভালো আসেনি। আজকেরটা অনেক বেশি মজার হয়েছিল, দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো এটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলোই ভাত খেয়ে নিয়েছিলাম। তো মাংসের তরকারি থেকে এটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, যদিও বা আজকে মাংসের তরকারিটা অনেক মজার হয়েছিল। 2টা তরকারি অনেক মজার ছিল। গরুর মাংসের তরকারিটাও আমি প্রেসার কুকার থেকে একটা ডেক্সিতে নামিয়ে রাখলাম, তাহলে এতে করে গরম করতে পরে সুবিধা হবে। তারপর সবাই মিলে দুপুরের খাবারটা খাই, আর খাওয়ার পরে একটা ঘুম দিই। আর ঘুম দিয়ে বিকালে উঠে তো ভাবছিলাম যে বাসায় বাতাবি লেবু আছে, তাহলে ওইটা কেটে নিই, সবাই মিলে একসাথে বসে খাওয়া যাবে। তো এইদিকে মেয়ের বাবা তো বলছিল যে না, আমার হাতে একদমই সময় নাই, আমি চলে যাচ্ছি বাইরে, তোমরা খাও, কারণ তার বাইরে কিছু জিনিস কেনাকাটার ছিল আর সেই সাথে কেকও নিয়ে আসতে হবে, তাই সে বাইরে চলে যায়। তারপর সে চলে যাওয়ার পরে ভাবছিলাম যে কেক যেহেতু নিয়ে আসা হবে আর কেকটাও কাটা হবে, তাই মা মেয়ে একটু রেডি হয়ে নি। তাই যেই ভাবনা সেই কাজ, মেয়েকে রেডি করে দিয়ে আমিও রেডি হয়ে যাই। তো এর মাঝে মেয়ের বাবাও চলে আসে। তারপর সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিই, তারপর আমরা এখন বসে পড়ি কেকটা কাটার জন্য। তো এইদিকে আমাদের মেয়ে তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে, কারণ সে ভাবছিল তার জন্মদিন, তাই কেক নিয়ে আসা হয়েছে, কারণ সে জানে কেক কাটা মানেই জন্মদিন, তাই সে অনেক বেশি খুশি হচ্ছিল। এর মাঝে একটা মোমবাতিও জ্বালিয়ে নিই, কারণ কেক কাটতে গেলে তো মোমবাতি ছাড়া আমার মেয়ের একদমই চলে না। তারপর মোমবাতিটা নিভিয়ে মা মেয়ে আমরা একসাথে কেকটা কেটে নিই। তো মেয়ের বাবা ভিডিও করে দিচ্ছিল, তো সে আর সামনে আসেনি। এইদিকে তো মেয়েও চাচ্ছিল যে সে একা একাই কেকটা কাটবে, তারপরে দুইজনে একসাথে কেকটা কেটে নিই। তারপর কেকটা কেটে আমি মেয়েকে প্রথমে খাইয়ে দিই, তারপর মেয়ের বাবাকেও খাইয়ে দিই। তো এইভাবেই কেটে গেল আমাদের আজকে সুন্দর এই দিনটা। তো আমরা যেন সারা জীবন এইভাবে একসাথে হাসি খুশি ভাবে সারাটা জীবন কাটাতে পারি, সুখে দুঃখে একে অপরের পাশে সারাটা জীবন এভাবেই থাকতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে এটাই চাওয়া। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।